So good afternoon, everyone. So I am Arvind Ghosh, and today we shall discuss the subject of Civil Engineering BTech, Introduction to Civil Engineering, Module 2 and Module 3. আমরা এর আগের দিন মডিউল 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত মডিউল 1 এর ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। মডিউল 2 এবং মডিউল 3 টা আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা যারা এখনো গুগল ক্লাসরুম লিংকে জয়েন করোনি তারা জয়েন করে যাবে। ক্লাসের ডেইলি আপডেটস, নোটস, সমস্ত কিছু, এই ভিডিও লিঙ্কস, সমস্ত কিছু পাওয়ার পাওয়ার জন্য টাইম টু টাইম। মডিউল 1-এ আমি তোমাদের এই নোটসটা পরে দেবো। নোটস অলরেডি দেওয়াই রয়েছে, বাট এই যে হাইলাইটেড নোটসটা যেটা দেবো বলেছিলাম সেটা আমরা একবারে সব মডিউলগুলো ক্লিয়ার করার পরে দেখতেই পাচ্ছ এখানে কিরকম ভাবে আমি হাইলাইট করে দিয়েছি। আগের দিন যে যে জায়গাগুলো আমরা পড়েছি সেই জায়গাগুলো হাইলাইট করে দিয়েছি, বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলো বেশি হাইলাইট করে দিয়েছি। আজকে মডিউল 2 স্টার্ট করছি। মডেল 2 একদম ইজি, হিস্টোরি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। এখান থেকে কিছু প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও। তোমরা সেই কোশ্চেনটার সেই কোশ্চেন গুলো দেখবে এবং দেখবে আমি একটা শর্ট কোশ্চেনের লাস্ট 3টে প্রিভিয়াস ইয়ারের একটা তোমাদের অ্যাসাইনমেন্টের মতো পাঠিয়েছি, সেটা সবাই সলভ করে নেওয়ার চেষ্টা করো। সেখানেও দেখবে এই মডেল 2 থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা পাবে। মডেল 2 প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আর্লি কনস্ট্রাকশন অ্যান্ড হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং কিভাবে এলো আমাদের কাছে। Civil engineering is one of the oldest professions. Its history can be divided in two phases. সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে টোটাল হিস্ট্রিটা, ইতিহাসটা, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, আর একটা হচ্ছে এনশিয়েন্ট সিভিলাইজেশন। এইভাবে। তো এখানে এনশিয়েন্ট সিভিলাইজেশন মানে সভ্যতা শুরু হলো যেখানে, সেখানে তার আগে মানুষ সভ্য ছিল না। ঠিক আছে। তখন কি করতো মানুষ? হিউম্যানস বিল্ড সিম্পল শেল্টার্স। তখন বাড়ি ঘরের যে এই উন্নত বাড়ি ঘর যে কনসেপ্টটা সেটা ছিল না। সেখানে মাড হাউস মানে হচ্ছে কাদা মাটি দিয়ে ওরা একটা ছোট ঘরের মতো বানিয়ে নিত। এবং সেটা কি দিয়ে বানাতো না, স্টোন টুলস দিয়ে বানাতো। পাথরের যে উম, অস্ত্র বলো বা পাথরের যে টুলস ইনস্ট্রুমেন্ট সেগুলো দিয়ে বানাতো। এবং আর্লি ইঞ্জিনিয়ারিং বিগ্যান উইথ ইরিগেশন চ্যানেলস, ওয়েলস অ্যান্ড বেসিক ওয়ার্কস। প্রথম ইঞ্জিনিয়ারিং মানুষ কিভাবে শুরু করেছিল না, ইরিগেশন চ্যানেল মানে এই যে নদী থেকে চাষের জমিতে যে খাল কেটে নিয়ে আসা। ঠিক আছে, সেই জলসেচের যে খাল, জলসেচের খালকে প্রথম মানুষ আবিষ্কার করেছিল ইঞ্জিনিয়ারিং কাজ হিসাবে। তার পরবর্তীকালে ওয়েলস মানে কুয়ো খুঁড়েছিল, মাটি খুঁড়ে জল বার করেছিল, সেটাও মানুষের প্রথম ইঞ্জিনিয়ারিং মানে মানে ইনফ্রাস্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কাজ বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ বলতে পারো প্রথম। এবং বেসিক রোডস, নিজের যাতায়াতের জন্য কিছু বেসিক রোডস তারা তৈরি করেছিল। সেই রোডস কিন্তু এখনকার রোডের মতো উন্নত ছিল না, মানে কিছুই না। বন জঙ্গল একটু ঘাস পাতাগুলোকে একটু ছেঁটে বেসিক কিছু জায়গা বানিয়েছিল যেখান দিয়ে তারা যাতায়াত এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এরপরে হলো এনসিয়েন্ট সিভিলাইজেশন। এটা 4000 থেকে 500 বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টের জন্মের 4000 বছর আগে থেকে খ্রিস্টের জন্মের 500 বছর আগের মধ্যে যে এই সময়টা, সেই সময়টায় সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে আহ, প্রাথমিকভাবে যে উন্নতি সেটা শুরু হয়েছিল। তো এখানে মেনলি 3টে সভ্যতাকে দায় মানে বলা হয় যে এর পিছনে দায়ী বা এর পিছনে যাদের অবদান আছে তারা হচ্ছে, প্রথম হচ্ছে ইজিপশিয়ানস মানে মিশরীয়রা। মিশরীয়রা কি কি বানিয়েছিল? পিরামিডস, টেম্পলস, ইরিগেশন ক্যানেলস অ্যালং দ্য নাইল। নাইল বলতে নাইল রিভারের কথা বলছে, নীল নদের তীরে ওরা বানিয়েছিল। ঠিক আছে। তো ইজিপশিয়ানসরা এগুলো বানিয়েছিল, সবাই আমরা জানি। পিরামিড বানিয়ে গেছিল, টেম্পলস বানিয়ে গেছিল, এগুলো বানিয়েছিল। তারপরে হচ্ছে এছাড়া আর কি বানিয়েছিল, ইউজ জিওমেট্রি ফর ল্যান্ড মেজারমেন্টস। এই প্রথম ওরা জ্যামিতি নিয়ে এলো, মানে জমির যে মাপ করা তার জন্য কিন্তু ল্যান্ড মেজারমেন্ট নিয়ে এসেছিল প্রথম মিশরীয়রা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে মেসোপটেমিয়ানসরা কি করেছিল? মেসোপটেমিয়া সভ্যতার যে মানুষরা, তারা একটা নতুন ধরনের একটা আবিষ্কার করলো, জিগুরাট। জিগুরাট হচ্ছে ওদের একটা স্পেশাল টাইপের একটা কনস্ট্রাকশন, সেটা আবিষ্কার করেছিল। এছাড়া লিভিস, লিভিস মানে হচ্ছে
মানে উঁচু উঁচু আলের মতো, মানে জমিতে, জমির মধ্যে ওই কিছু মাঝখান থেকে কিছু মানে চাষের জমিতে আর কি, মাঝখান থেকে কিছু উঁচু উঁচু জায়গা তৈরি করে চাষের জমিটাকে কতগুলো ভাগে ভাগ করে চাষ করতে সুবিধা হতো। লিভিস, সেটাকে বলা হয় লিভিস। জমিতে উঁচু উঁচু মানে বাঁধের মতো লম্বা লম্বা বানানোটাকে বলা হয় লিভিস। এগুলো পরে তোমরা কনস্ট্রাকশন, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং যদি পড়ো সেখানে পড়বে, বা হাইড্রোলজিক্যাল ইয়েতে পড়বে, হাইড্রোলজি ইঞ্জিনিয়ারিং এ পড়বে। এছাড়া আছে সিটি ওয়ালস, শহরের আহ, তীরে যে শহরের, সরি, শহরের চারদিকে যে ওয়াল, শহরের একদম আউটার সাইডে যে ওয়াল, সেটা তো তারা বানিয়েছিল মিউনিসিপালিটি। এছাড়া ড্রেনেজ সিস্টেম তারা বানিয়েছিল। ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম মানে নোংরা জলটাকে বার করে দেওয়ার যে পথ, সেটাকে ওরা তৈরি করেছিল, জিগুরাটস এবং ড্রেনেজ লিভিস এবং সিটি ওয়ালস অ্যান্ড ড্রেনেজ সিস্টেমস, এগুলো ওরা বানিয়েছিল। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা। আমরা জানি সেটা ইন্ডিয়াতেই, ইন্ডিয়া এবং পাকিস্তান এই জায়গাগুলোর মেজর পার্ট নিয়ে গঠিত। তারা কিন্তু প্ল্যান্ড সিটিজ, হরপ্পা এবং মহেঞ্জোদারো, সেটা কিন্তু তারা বানিয়েছিল। এবং তাদের গ্রিড লেআউট, মানে হচ্ছে চৌকো চৌকো শহরের যে প্যাটার্ন গুলো, সেখানে বাড়িগুলো যেন চৌকো চৌকো টাইপের একটা প্যাটার্নে থাকতো। এছাড়া তারা ড্রেনেজ, পাবলিক বাথ ইত্যাদি এগুলো কিন্তু তারা বানিয়েছিল। এবং তারাই কিন্তু প্রথম স্ট্যান্ডার্ডাইজড ব্রিক বানিয়েছিল। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন, চৈনিক সভ্যতা যেটা, সেটা তারা গ্রেট ওয়াল, মানে চীনের যে বড় প্রাচীর, সেটা তারা বানিয়েছিল। এছাড়া ক্যানেল, গ্র্যান্ড ক্যানেল আছে ওদের, মানে ওদের অন্যতম বড় বড় ক্যানেল আছে ওদের, ওদের দেশে একটা বিশাল বড়, এগুলো এখনো আছে। এগুলো কিন্তু ওরা বানিয়ে গেছিল। তাহলে এগুলো মনে রাখতে হবে আমাদের। এখানে কিন্তু ইতিহাস পড়ছি, বুঝতেই পারছো তোমরা, একদম ইজি চ্যাপ্টার ইতিহাস পড়ার। এছাড়া কিছু মনুমেন্টের সম্বন্ধে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, যে এনশিয়েন্ট মনুমেন্টস এন্ড, কিছু প্রাচীন মনুমেন্ট এবং কিছু মডার্ন মার্বেলস, কিছু আধুনিক কিছু স্থাপত্য। মার্বেলস মানে স্থাপত্য, এবং মনুমেন্ট মানে হচ্ছে ওই স্থাপত্যের মতোই প্রাচীন যেগুলোকে বলা হয়, উঁচু মিনার টাইপের যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে মনুমেন্টস। তো প্রাচীন মনুমেন্টস এর মধ্যে ইজিপ্টে পড়ছে হচ্ছে পিরামিড অফ গিজা, গিজার পিরামিড, গিজা বলে একটি জায়গা ছিল, তার পিরামিড। তারপরে রোমের মধ্যে কলোসিয়াম, রোমান রোডস, কলোসিয়াম থিয়েটার যেটা, সেটা অ্যাকুইডাক্টস, এগুলো সব কিন্তু রোমান সাম্রাজ্যে। গ্রিসের পার্থেনিয়ন। আচ্ছা, আর আছে চীনের গ্রেট ওয়াল, ইন্ডিয়ার নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা ইউনিভার্সিটি, সাঁচি স্তূপ। হ্যাঁ, এইগুলো সব কিন্তু ইন্ডিয়ার। বৃহদেশ্বর টেম্পল, এগুলো সব ইন্ডিয়ার। এছাড়া মডার্ন কিছু মার্বেলস আছে, যেমন আধুনিক কিছু স্থাপত্য খুব বিখ্যাত, বুর্জ খালিফা ইউএই তে, ইউএই মানে আরবের, আরব আমির শাহী, ইউনাইটেড আরব এমিরেটস, এই দেশে আছে। এছাড়া হচ্ছে পানামা খাল আছে, পানামা ক্যানেল, গোল্ডেন গ্রেট ব্রিজ আছে ইউএসএ তে। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্স গুলো তোমরা নিজেরা একটু পড়ে নেবে, এগুলো ইম্পর্টেন্স গুলো থেকেও এগুলোর নামগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে চ্যানেল টানেল আছে, ইউকে এবং ফ্রান্স, মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে ইংল্যান্ড এবং ফ্রান্সের একত্রে এটা রয়েছে। এছাড়া যৌথভাবে। এবং থ্রি জর্জেস ড্যাম চায়নাতে আছে, দিল্লি মেট্রো ইন্ডিয়াতে আছে। এগুলো কিন্তু অন্যতম মডার্ন মার্বেলস। ঠিক আছে, এগুলো তোমরা নামগুলো মনে রাখবে। এবং এদের ইম্পর্টেন্স গুলো আর বলার কিছু অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো যে পানামা খাল ব্যবহার হয়েছে গ্লোবাল স্প্যানিং রুট, লকস অ্যান্ড ড্যামের জন্য। পানামা খাল ইউএসএ তে যেটা আছে, সেটা মানে পুরো আমেরিকান, এবং আমেরিকার যে সভ্যতা তৈরি হয়েছে, এই মানে বর্তমান যে আধুনিক সভ্যতা, তার পিছনে পানামা ক্যানেলের অনেক বড় অবদান আছে। এটা হচ্ছে মেনলি, এটা ড্যাম থেকে কিন্তু মানে ইউএস এর যে ড্যাম গুলো, সেগুলো থেকে কিন্তু মেনলি জল নিয়ে ইউএস এর যে চাষাবাদ, সেটাকে অনেকটা হেল্প করে। এই ইম্পর্টেন্স গুলো তোমরা একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে, প্রত্যেকটা সিগনিফিকেন্স ইম্পর্টেন্স গুলো চোখ বুলিয়ে নেবে, একদম ইজি। আমি নামগুলো তুলে দিয়ে গেলাম। আচ্ছা, কারো যদি নোটসটা লাগে, আমি যদিও তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও যদি কারোর পার্সোনালি ভিডিও দেখার পরে মনে হয় যে নোটস তোমাদের লাগবে, আমার ভিডিও স্টার্টিং এ আমার ফোন নাম্বার দেওয়া ছিল, সেখানে তোমরা যোগাযোগ করো, আমি দিয়ে দেবো। বা আমার মেল আইডিতে মেল করো, আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এনশিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড মডার্ন মার্বেলস ইন ইন্ডিয়া, ভারতের। এটা আগেরটা গেল হচ্ছে
গ্লোবালি, তার মধ্যে ইন্ডিয়াও ছিল। এবার ইন্ডিয়ায় আলাদা করে, তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটা সিন্ধু সভ্যতা, সেটা টাইমটা হচ্ছে 3300 থেকে 1300 খ্রিস্টপূর্ব, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, সেখানে হচ্ছে গ্রেট বাথ, মহেঞ্জোদারোর গ্রেট বাথ, মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাঘর, যেখানে সবাই স্নান করতে যেত, সেটা ছিল। এছাড়া হচ্ছে হরপ্পান সিটি প্ল্যানিং, হরপ্পা সভ্যতার যে প্ল্যানিং, সিটি প্ল্যানিং, সেটাও মানে খুব সুন্দর ছিল, গ্রিড প্যাটার্নে। তোমরা পরবর্তীকালে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যখন পড়বে বা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং যখন পড়বে, সেখানে জানতে পারবে গ্রিড প্যাটার্ন কাকে বলে, যে এটা শহরে যে বাড়িঘর তোর কোন প্যাটার্নে তৈরি হবে, যেখানে সেখানে বাড়িঘর তোর তৈরি করলে হবে না। যেখানে সেখান থেকে ড্রেন বা রাস্তা নিয়ে গেলে হবে না, একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকবে। সেই প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে গ্রিড প্যাটার্ন। তো সেই গ্রিড প্যাটার্নে হরপ্পা সভ্যতা বানানো হয়েছিল। ঠিক আছে, চৌকো চৌকো প্যাটার্ন, সেটাকে গ্রিড প্যাটার্ন বলে, পরে তোমরা দেখতে পাবে। তো সেটা এখন পড়ার বিষয় নয়, তাই গ্রিড প্যাটার্ন আমি ডিটেলসে বলছি না। তারপর হচ্ছে মৌর্য সভ্যতা, মৌরিয়ান অ্যান্ড পোস্ট মৌরিয়ান পিরিয়ড, মানে মৌর্য সভ্যতা এবং তার পরবর্তীকালে, সেখানে সাঁচি স্তূপ তৈরি হয়েছিল এবং অশোক স্তম্ভ তৈরি হয়েছিল। ঠিক আছে, অশোক স্তম্ভ সবাই জানো কি। গুপ্তা গুপ্তা বংশতে কি হয়েছিল, উদয়গিরি, খণ্ডগিরি, তোমরা সবাই শুনেছো উদয়গিরির যে কেভ, উদয়গিরির গুহা। কিছু সাউদার্ন টেম্পলস তৈরি হয়েছিল, যেমন পল্লব টেম্পল, চোল বংশে, পল্লব বংশে, চিরা বংশে, পান্ডিয়া বংশে কিছু সাউদার্ন টেম্পলস তৈরি হয়েছিল। তারপর হচ্ছে বৃহদেশ্বর টেম্পল, যেটা আরেক নাম হচ্ছে থাঞ্জাভুর। তো এই বৃহদেশ্বর টেম্পল অন্যতম ইম্পর্টেন্ট, এবং এর সর্ব একদম উপরে রয়েছে 80 টনের একটা স্টোন, গ্রানাইট। এটা এটা টোটালটা গ্রানাইট স্ট্রাকচার, গ্রানাইট পাথর দিয়ে তৈরি, খুব সুন্দর, যদি করে যাও দেখতে পাবে। এছাড়া আছে সোরের টেম্পল, মহাবলীপুরমের সোরের টেম্পল, সোর মন্দির। এছাড়া আছে কৈলাসা, ইলোরার কৈলাসা টেম্পল। এগুলো তোমরা সবাই পড়বে। আচ্ছা, ইন্দো ইসলামিক এরা, এরপরে এলো মধ্যযুগ, যেটা যেখানে ইসলামরা যখন ভারতবর্ষে এলো তখনকার যে কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার, হুমায়ুনের যে টম্ব, সেটা দিল্লির হুমায়ুন টম্ব, রেড ফোর্ট দিল্লির, লালকেল্লা, তাজমহল, এগুলো বলার অপেক্ষা রাখে না, সবাই তোমরা জানো। এগুলো কিন্তু মিডিল এজে, ঠিক আছে, মিডিল এজ বলতে ইন্দো ইসলামিক যে এরা, সেটাতে। তারপর হচ্ছে আহ গোল গম্বুজ, যেটা গোল গম্বুজ, বিজাপুরের গোল গম্বুজ, সেটা। এবং গোল গম্বুজে তুমি আওয়াজ করলে চারদিক থেকে তোমার আওয়াজ তুমি শুনতে পাবে, হুইসপারিং গ্যালারি। হ্যাঁ, প্রতিধ্বনি হয় তোমার আওয়াজ, সেটা। এবার হচ্ছে মেডিভেল ফোর্টস, আর তারও পরবর্তীকালে, ঠিক আছে, মেডিভেল, সেখানে হচ্ছে রাজস্থানের ফোর্ট, মানে ইন্দো ইসলামিক এর পরে এটা, রাজস্থানের যে দুর্গ, সেটা কোনারক সান টেম্পল উড়িষ্যার, এগুলো সব তোমরা জানো, পুরী থেকে যাওয়া যায় কোনারক সান টেম্পলে। হাম্পি, এটা হচ্ছে বিজয়নগরের আর্কিটেকচার, হাম্পি। আচ্ছা, এগুলো হচ্ছে সব এনশিয়েন্ট, মানে এনশিয়েন্ট মনুমেন্টস ইন ইন্ডিয়া, এগুলো হলো। এবার হচ্ছে মডার্ন মনুমেন্টস, যেখানে কি ট্রান্সপোর্টেশন এবং ইনফ্রাস্ট্রাকচার কি আছে, দিল্লি মেট্রো প্রথমেই আসছে, অন্যতম। দিল্লি মেট্রো অন্যতম, মানে ইন্ডিয়াকে উন্নত করার জন্য অন্যতম অবদান দিল্লি মেট্রোই প্রথম রেখেছে। কোঙ্কন রেলওয়ে, সাউথ সাউথ ইন্ডিয়াতে আছে। বজিবেল ব্রিজ, আসাম, বগিবেল ব্রিজ। তারপরে চিনাব ব্রিজ, জম্মু কাশ্মীরের চিনাব ব্রিজ। আচ্ছা, মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে লম্বা সামুদ্রিক সেতু, সমুদ্রের উপর দিয়ে এই সেতু গেছে। এগুলো গেল ট্রান্সপোর্টেশন। এবার বিল্ডিংস আর স্কাই স্ক্রাপার্স এর মধ্যে পড়ছে স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাটে। এটা জানো সর্দার বল্লভভাই প্যাটেলের, এটা পিএম মোদি আসার পরে করেছেন সেটা। আচ্ছা, তারপর হচ্ছে ইনফোসিস মাইসোর ক্যাম্পাস, এগুলো তো এটা চলবে। আচ্ছা, পালাইস রয়্যাল মুম্বাই, এগুলো সব কটাই পড়বে, সব কটাই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এগুলো সব করে মনে রাখবে এই নাম। আচ্ছা, ড্যামের মধ্যে ভাখরানাগাল বাঁধ রয়েছে। তারপরে সর্দার সরোবর বাঁধ রয়েছে। ড্যাম মানে বাঁধ, মানে যে নদীতে বাঁধ দিয়ে জল জমিয়ে সেই জলটাকে আবার পরবর্তীকালে
চাষাবাদের কাজে, তারপরে জলবিদ্যুৎ তৈরির কাজে, ইত্যাদির কাজে লাগে। ঠিক আছে। তারপর হচ্ছে এনার্জি অ্যান্ড টেকনোলজি। এনার্জি টেকনোলজি, কুন্দানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিয়াস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে। সোলার পার্কস, কিছু সোলার পার্ক আছে এখানে, সৌর বিদ্যুৎ বা সৌর শক্তিকে কাজে লাগিয়ে এই পার্ক গুলো থেকে আহ, সৌর বিদ্যুৎ মানে সৌর শক্তি উৎপন্ন করা হয়, সেইগুলো সোলার পার্কস। এবার চন্দ্রযান অ্যান্ড ইসরো ফেসিলিটিস, সবাই তোমরা জানো, আমি এটা ডিটেলস আর বোঝাচ্ছি না। হাইটেক স্পেস ইনফ্রাস্ট্রাকচার, চন্দ্রযান এবং ফেসিলিটিস। রোডস অ্যান্ড টানেলস, রোডস অ্যান্ড টানেলস হচ্ছে অটল টানেল, রোথাঙে রয়েছে টানেল, মাটির নিচ দিয়ে টানেল গেছে। ঠিক আছে। ইস্টার্ন ওয়েস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়েজ, পূর্ব এবং পশ্চিমের মধ্যে একটা একটা এক্সপ্রেসওয়ে আছে সেটা। তারপর হচ্ছে জজিলা টানেল। আচ্ছা সরি, একটু প্রথমে সরি বলে নিচ্ছি। আমার যেহেতু একটু ঠান্ডা লেগে শরীর খারাপ হয়েছে, তো গলাটা একটু আটকে যেতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আচ্ছা, তারপর হচ্ছে এয়ারপোর্টস অ্যান্ড পোর্টস। হ্যাঁ, কিছু কি আছে, অটল বিহারী বাজপেয়ী, সোয়ারি, নাভা সি লিঙ্ক। আচ্ছা, এখানে তোমরা অনেকগুলোই আছে, এতগুলো নাও করতে পারো চাইলে, আমি দিয়ে দিয়েছি। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নাভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এগুলো সব বিখ্যাত বিখ্যাত সব এয়ারপোর্ট। এগুলো সম্বন্ধে তোমার পড়বে, এবং এদের যে চেষ্টা করেছি এদের সম্পর্কে একটু করে জাস্ট তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার, এগুলো তোমরা নিজেরা পড়বে। সাঁচি স্তূপ, এগুলো সব এয়ারপোর্টস, এগুলো লাগবে না। সাঁচি স্তূপটা এখানে কারণ হচ্ছে, এক সেকেন্ড, এগুলো এখানে লাগবে না, এগুলো ভুল করে এখানে ঢুকে গেছে, এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই কটা। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ কনস্ট্রাকশন মেটেরিয়ালস, এনশিয়েন্ট মেটেরিয়ালস। এবার যে তাহলে আমাদের কি কি স্থাপত্য সারা বিশ্বে এবং ভারতবর্ষে, স্থাপত্য এবং প্রাচীন স্থাপত্য এবং আধুনিক স্থাপত্য, সেগুলো জেনে নিলাম। এনশিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড মার্বেলস সব জানা হয়ে গেল। এবার হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়ালের কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে সময়ের সাথে সাথে, সেটা জানবো। প্রথমে এনশিয়েন্ট মেটেরিয়াল মানে প্রাচীন কি কি মেটেরিয়াল দিয়ে হতো। প্রথম হচ্ছে স্টোন দিয়ে কাজ হতো। ঠিক আছে, স্টোন দিয়ে কাজ হতো। তারপরে স্টোনের জায়গায়, স্টোন তো সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না, বা স্টোন যেহেতু এক জায়গায় আগে বই নিয়ে যাওয়া কষ্টকর, মাড বা ক্লে ব্রিক্স আবিষ্কার হলো, সেটা দিয়ে কাজ হতো। এটা ইন্ডাস ভ্যালিতে কিন্তু সেই দিয়ে কাজ হয়েছে। ঠিক আছে, মানে সিন্ধু সভ্যতা। স্টোন কোথায় লাগবে, পিরামিড টেম্পল এইসবে তার আগে স্টোন লাগবে। তারপরে এলো কাঠ, টিম্বার মানে কাঠ। টিম্বার মিনস স্ট্রাকচারাল উড কে টিম্বার বলা হয়। টিম্বার মানে হচ্ছে স্ট্রাকচারাল উড। স্ট্রাকচারের কাজে যে উডটা লাগে তাকে টিম্বার বলা হয়। সব ধরনের উড দিয়ে স্ট্রাকচারে লাগে না, just যে যে স্ট্রাকচারে যে উড গুলো লাগে তাকে টিম্বার বলা হয়। তারপর হচ্ছে মেটাল, মেটাল দিয়েও কখনো কখনো কিছু জিনিস, যেমন টুলস, তারপর রেনফোর্সমেন্ট, এগুলো তৈরি। রেনফোর্সমেন্ট মানে তোমরা সবাই নিশ্চয়ই জানো, যারা সাইটে গেছো কখনো বা তাদের বাড়িতে কখনো কাজ হয়েছে, যে দেখবে কংক্রিট তৈরি হয়। কংক্রিট অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে পিসিসি আর একটা হচ্ছে আরসিসি। পিসিসি এর ফুল ফর্ম হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট, আর আরসিসি এর ফুল ফর্ম হচ্ছে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। এই পিসিসি আর আরসিসি এর মধ্যে পার্থক্যটা, পিসিসি হচ্ছে নর্মাল কোন রকম রড ছাড়া যে কংক্রিটটা, মানে যে কংক্রিটে কি কি থাকবে, সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপস আর জল, এই দিয়ে যে কংক্রিটটা সেটাকে বলা হয় পিসিসি। আর যে কংক্রিটে এই আগের যে চারটে বললাম, মানে সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপ, জল এবং তার সাথে রড ইউজ হয়, সেটাকে আরসিসি বা রেনফোর্স সিমেন্ট কংক্রিট বলে। এই রেনফোর্স সিমেন্ট কংক্রিটের কাজ কি, বা এই রেনফোর্স সিমেন্ট কংক্রিটের নামটা কেন? এই যে রডটা ইউজ হলো, রডটা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল দিয়ে তৈরি। রডটা কিন্তু লোহার রড, আয়রনের রড, স্ট্রাকচারাল স্টিল দিয়ে তৈরি। এই রডটা কি কাজে লাগে, রডটা হয় পিসিসি কে, পিসিসি প্রথম প্রথম কিন্তু পিসিসি ইউজ হতো, আরসিসি ইউজ হতো না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল কিছু মানে লোড পড়ার ফলে একটা স্ট্রাকচারের মধ্যে অনেক রকমের লোড তৈরি হয়, যেমন কম্প্রেশন, টেনশন ইত্যাদি, অনেক অনেক ধরনের লোড কাজ করে একটা স্ট্রাকচারের মধ্যে। তো সেই সেই স্ট্রাকচারের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে টেনশন হয়ে যায়, টেনশন মানে টান, কোনো কিছু যে টেনে ধরলে যে লোডটা তৈরি হয়, সেটা অনেক সময় স্ট্রাকচারের মধ্যে তৈরি হয়। সেই টেনশনটাকে আটকানোর জন্য পিসিসি নিজে একা সাফিসিয়েন্ট নয়। পিসিসি আটকাতে পারছে না সেই টেনশনটা, টেনশন লোড করতেই পারে। সেই টেনশনটাকে আটকানোর জন্য পিসিসির মধ্যে রেনফোর্সমেন্ট আনা হলো, এবং পিসিসির নামকরণ তখন হয়ে গেল
আরসিসি মানে রেনফোর্সড সিমেন্ট কংক্রিট হয়ে গেল। তারপরে রেনফোর্সমেন্ট মানে কিন্তু স্টিল নয়, রেনফোর্সমেন্ট হচ্ছে, রেনফোর্সমেন্ট কথার অর্থ হচ্ছে সাহায্য, হেল্প। এই হেল্পটা পিসিসি কে কে করলো? না স্ট্রাকচারাল স্টিল করলো। তাই জন্য স্ট্রাকচারাল স্টিল ইজ ওয়ান টাইপ অফ রেনফোর্সমেন্ট। স্ট্রাকচারাল স্টিল হচ্ছে একটা রেনফোর্সমেন্ট। রেনফোর্সমেন্ট মানেই কিন্তু রড নয়, রেনফোর্সমেন্ট অনেক কিছুই হতে পারে, শুধু কনস্ট্রাকশনের কেন, বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট করতে পারে। আর এই যে আগেকার দিনে যে যুদ্ধ হতো, রাজায় রাজায় যুদ্ধ হতো, দেখা যাচ্ছে দুটো রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে, একটা রাজা একটু পিছিয়ে পড়েছে, মানে একটা রাজার হয়তো সৈন্য সামর্থ্য কমে গেছে, ঠিক আছে, তো সেখানে সে একটা অন্য রাজাকে যুদ্ধ করতে করতে একজন কোনো দূতকে পাঠিয়ে দিল অন্য রাজার থেকে হেল্পের জন্য। সেই যে থার্ড রাজাটা, সে যে রাজাটা হারছিল ওই প্রথম দুজনের মধ্যে, তাকে সাহায্য করতে চলে, সাহায্য করতে এলো মানে সে রেনফোর্সমেন্ট দিল। ওর কথা রেনফোর্সমেন্ট মানে হচ্ছে সাহায্য। এখানে পিসিসি কে কে সাহায্য করলো? রেনফোর্সমেন্ট সাহায্য। রেনফোর্সমেন্ট এখানে কে? না স্ট্রাকচারাল স্টিল। আশা করি বোঝা গেল সহজে জিনিসটা কি বললাম। স্ট্রাকচারাল স্টিল ইজ ওয়ান টাইপ অফ রেনফোর্সমেন্ট ফর কংক্রিট, এটা মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে ডেভেলপমেন্ট ওভার টাইম। কিভাবে টাইমের সাথে সাথে কিভাবে ডেভেলপমেন্ট হলো এই কনস্ট্রাকশন মেটেরিয়ালে, সেটা জানবো। রোমান কংক্রিট প্রথমে ছিল, এটার নাম হচ্ছে পোজালুনা। প্রথমেই ছিল না, প্রথমে নর্মাল এমনি মানুষ কংক্রিট ইউজও করতো না, তারা কি ইউজ করতো? স্টোন, মাড, টিম্বার, মেটাল এসব ইউজ করতো। তো রোমান কংক্রিট, প্রথম কংক্রিট যে চালু করলো যারা, তারা হচ্ছে রোমানরা, ঠিক আছে। তার নাম দিয়েছে ওরা একটা পোজোলোনা, ঠিক আছে। এটা লং লাস্টিং স্ট্রাকচার লাইক অ্যাকুইডাক্টস। এগুলো কোথায় ইউজ হতো? না আর্চ, ডোম, ভল্ট। তখনকার দিনে তো বড় বড় বাড়ি ছিল না, বড় 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 বাড়ি ছিল, বাট সেগুলো আর্চের মতো গোল গোল শেপের থাকতো। রোমান এরার যে স্থাপত্যগুলো যদি দেখো, দেখতে পাবে। এবার হলো মিডিল এজ, মধ্যযুগ। সেখানে গথিক আর্কিটেকচার এলো, ঠিক আছে। এবং সেখানে কিন্তু স্টেইনড গ্লাস, ঠিক আছে, ইউজ করা শুরু হলো সেখানে, স্টেইনড গ্লাস। এছাড়া ফ্লাইং বাট্রেসেস ইউজ হয়েছিল, এবং টল ক্যাথিড্রালসে সেগুলো সব ইউজ হয়েছিল, ঠিক আছে। 18 to 19 সেঞ্চুরিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, শিল্প বিপ্লব হলো। হ্যাঁ, 1800 থেকে 1900 সালের যে মানে এই যে পিরিয়ডটা, 18 সেঞ্চুরি মানে হচ্ছে সম্ভবত, এক মিনিট দাঁড়াও, আমার একটা কল এসছে, এক মিনিট, এক মিনিট, আমি ভিডিওটা কাটছি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? আশা করি শোনা যাচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, 18 to 19 সেঞ্চুরি ইন্ডাস্ট্রি শিল্প বিপ্লব হয়েছিল। 18 সেঞ্চুরি মানে কিন্তু 1701 থেকে 1800 সাল অব্দি 18 সেঞ্চুরি হয়। আর 19 সেঞ্চুরি মানে হচ্ছে 1801 সাল থেকে 1900 সাল অব্দি 19 সেঞ্চুরি। সেঞ্চুরি মানে শতাব্দী। তো সেখানে কি এসেছিল? কাস্ট আয়রন, কাস্ট আয়রন, স্টিল প্রোডাকশন, এগুলো সব কিন্তু দেখো শিল্প বিপ্লব, শিল্পের সঙ্গে কিন্তু মেটালের অন্যতম জড়িত, মেটাল গুলো সব এসছে। তা এছাড়া হলো পোর্টল্যান্ড সিমেন্ট ইনভেনশন। আগেরটা ছিল রোমান কংক্রিট প্রচলনা, এবার এখানে নতুন একটা সিমেন্ট পেলো, সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা এখনো ইউজ হয় বিভিন্ন জায়গায়। যদিও পোর্টল্যান্ডের পরবর্তীকালে আরো অন্যান্য অনেক কিছু বেরিয়ে গেছে এখন। তো পোর্টল্যান্ড সিমেন্ট কিন্তু প্রথম এলো 1824-এ, ঠিক আছে। আর কি হয়েছিল? এক্সপ্যানশন অফ রেলওয়েজ অ্যান্ড ব্রিজেস, রেলওয়ে এখানে শুরু হলো। এবার হচ্ছে 20 থেকে 21 সেঞ্চুরি। মানে হচ্ছে 1901 থেকে 2000 সাল অব্দি 20 সেঞ্চুরি, আর 21 সেঞ্চুরি হচ্ছে 2001 থেকে এখন আমরা যে সেঞ্চুরিতে রয়েছে, এটা হচ্ছে 21 সেঞ্চুরি। মানে 2001 থেকে 2000, 2001 থেকে 2100 অব্দি যে সেঞ্চুরিটা, সেটাকে বলা হচ্ছে 21 সেঞ্চুরি। তো সেখানে আরসিসি এলো প্রথম সেখানে। এই যে আরসিসি কনসেপ্টটা বললাম, রেনফোর্স নিয়ে আসা হলো স্টিলকে রেনফোর্সমেন্ট হিসেবে, সেটা। এছাড়া প্রিস্টেস কংক্রিট বলে এক ধরনের স্পেশাল কংক্রিট নিয়ে আসা হলো, যেটা তোমরা পরে একটা সাবজেক্টে দেখতে পাবে। প্রিস্টেস কংক্রিট বলে একটা চ্যাপ্টারই আছে, সাবজেক্টই আছে, তোমাদের পড়তে হবে সেই প্রিস্টেস কংক্রিট। এছাড়া কম্পোজিট মেটেরিয়াল দিয়ে, কম্পোজিট মানে হচ্ছে দুই বা তার বেশি মেটেরিয়াল মিলে যখন একটা মেটেরিয়াল তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় কম্পোজিট মেটেরিয়াল। তো আরসিসিও সেক্ষেত্রে একটা কম্পোজিট মেটেরিয়াল। যাই হোক, এই বিভিন্ন রকম, এছাড়া আরসিসি ছাড়াও অন্য রকম কম্পোজিট মেটেরিয়াল আছে, সেগুলো নিয়ে আসা হলো। এছাড়া কিছু হাই পারফরমেন্স মেটেরিয়ালস আনা হলো, যেমন এইচপিসি, ফাইবার এনফোর্স কংক্রিট, এফআরসি, এগুলো সব নিয়ে আসা হলো। এছাড়া
কিছু মডার্ন কনস্ট্রাকশন মেথড সম্বন্ধে আমরা একটু জেনে নেব। যেমন প্রিফেব্রিকেশন, প্রিকাস্ট স্ট্রাকচার। এই প্রিকাস্ট স্ট্রাকচার এক ধরনের প্রিস্ট্রেস কংক্রিট স্ট্রাকচার, ঠিক আছে, মনে রাখবি। এছাড়া স্টিল বিল্ডিং, স্টিলের তৈরি বিল্ডিং তৈরি হওয়া শুরু হলো, এগুলো মডার্ন, ঠিক আছে। আর কিছু লাগবে না তোমাদের। গ্রিন কনস্ট্রাক্ট, এছাড়া একটা লাগবে গ্রিন কনস্ট্রাকশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। গ্রিন বিল্ডিং গুলো দেখবে এক ধরনের বিল্ডিং তোমাদের এখনকার দিনে হয় সেইগুলো, ঠিক আছে, এগুলো হলো। এবার হচ্ছে ডেভেলপমেন্ট অফ কনস্ট্রাকশন মেথডস। আগেটা গেলো কনস্ট্রাকশন মেটেরিয়ালের ডেভেলপমেন্ট, এবার কনস্ট্রাকশন মেথডের ডেভেলপমেন্ট। কিছু এনসিয়েন্ট মেথড, প্রাচীন মেথড ছিল, সময়ের সাথে সাথে কিন্তু এই মেথড চেঞ্জেস হয়েছে, এখানে দেখতে পাবো। সেটা হচ্ছে ম্যানুয়াল লিফটিং উইথ রোপস। আগেকার দিনে কি হতো, মানে নিচ থেকে উপরের দিকে যদি আমরা মেটেরিয়াল তুলতে যেতাম, তাহলে কিন্তু ম্যানুয়াল লিফটিং করতে হতো, মানে মানুষকে দিয়ে মানে মানুষ দড়ির মাধ্যমে টেনে তুলতো। তারপর হচ্ছে স্টোন কাটিং ইউজিং চিজেলস। চিজেলস মানে হচ্ছে ছেনি, ছেনি হাতুড়ির মাধ্যমে স্টোন কাটিং করা হতো। ইরিগেশন থ্রু ক্যানেলস অ্যান্ড গ্র্যাভিটি সিস্টেমস। আগেকার দিনে জল কিন্তু শুধু খাল দিয়েই নিয়ে যাওয়া হতো। এখনকার দিনে কিন্তু খাল ছাড়াও অন্য সিস্টেমও আছে ইরিগেশনের জল নিয়ে যাওয়ার জন্য। এরপরে আসছে মেডিভাল মেথডস। এনশিয়েন্ট মেথডের পরে আসছে মধ্যযুগীয় যে মেথড গুলো, সেগুলো জানতে চাইছে। তো সেগুলো সেখানে বলছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কি, বেড়া বেঁধে যেটা করা হয়, যেমন ধরো প্লাস্টারিং করার জন্য। প্লাস্টারিং করার জন্য দেখবে একটা কতগুলো বাঁশকে একটা একটা কাটাকুটি খেলার মতো স্ট্রাকচার বানিয়ে তার উপরে মানুষ বসে বসে প্লাস্টার করে। বা রং করার জন্য আউটসাইড, বাড়ির আউটসাইডে যখন রং করা হয় দেখবে কিছু বাঁশ বেঁধে, বাঁশে বেড়া বেঁধে তার উপরে মানুষ বসে একটা প্ল্যাটফর্ম টাইপের তৈরি করে তার উপরে বসে এগুলো করে, রং করে বা প্লাস্টার করে। সেগুলোকেই, সেই যে স্ট্রাকচারটার উপর বসে মানুষ করে সেটাকে স্ক্যাফোল্ডিং করে। বিভিন্ন টাইপের স্ক্যাফোল্ডিং হয়, সেগুলো এখন তোমাদের জানার দরকার নেই, অন্য সাবজেক্টে আছে। তারপর হচ্ছে লোড বিয়ারিং স্টোন ওয়ালস। নতুন ধরনের এক ধরনের ওয়াল আনা হলো, সেটাকে বলা হচ্ছে লোড বিয়ারিং স্টোন ওয়ালস। এছাড়া ওয়াটার হুইলস অ্যান্ড ক্রেনস। ক্রেন মানে হচ্ছে জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার একটা একটা ইনস্ট্রুমেন্ট বা মেশিন। এরপরে আসছে ইন্ডাস্ট্রিয়াল এরা। এই মেডিকেল মেথডের শেষে চলে এলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরা, ঠিক আছে। তো সেখানে স্টিম, বাষ্প ইঞ্জিনের ক্রেন এলো, বাষ্প দিয়ে চালিত, বাষ্প ইঞ্জিনের চালিত ওই ক্রেন এক জায়গা থেকে অনেক জায়গায় জিনিস নিয়ে যাওয়ার যে ক্রেন বা মেশিন, সেটা এলো। ট্রেন, অনেকে গাড়ি, ট্রেনকে গাড়ি বলে, ট্রেন অ্যাকচুয়ালি একটা মেশিন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তারপরে আয়রন এবং স্টিল ব্রিজ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরাতেই হয়েছিল। তারপরে রেল নেটওয়ার্কস, রেলের যে নেটওয়ার্ক গুলো, ঠিক আছে। রেল নেটওয়ার্ক বলতে এখানে বলতে চাইছে যে মানে এই যে রেলের যে দেখবে তোমরা, আমি যদি একটা রেলওয়ে স্টেশনকে উপর থেকে দেখবে শিরা উপশিরার মতো হয়ে যাচ্ছে, সেটাকে রেল নেটওয়ার্ক বলছে, ঠিক আছে। এছাড়া কংক্রিট মিক্সিং টেকনিক্স। আগেকার দিনে কি হতো, কংক্রিট তো প্রথম প্রথম ছিল না, তাও যখন প্রথম প্রথম যখন কংক্রিট এলো তখন কিন্তু প্রপারলি মিক্সিংটা হচ্ছিল না। পরবর্তীকালে প্রপারলি ক্যালকুলেশন করে ম্যাথামেটিক্স ইউজ করে কিন্তু কংক্রিট মিক্সিং শুরু হয়েছে। সেটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এসেছে। এছাড়া মডার্ন কিছু কনস্ট্রাকশন টেকনোলজি আছে, সেগুলো হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন, ক্যাড। এটা আমাদের মডার্ন কনস্ট্রাকশনের জন্য লাগে। তাছাড়া টাওয়ার ক্রেনস। আগেকার দিনে স্টিম ক্রেন ছিল, এখন টাওয়ার ক্রেন চলে এলো, এক্সকাভেটর চলে এলো মাটি খোঁড়ার জন্য। আগেকার দিনে ওই তোমার বেলচা দিয়ে মাটি খোঁড়া হতো, বা কোদাল দিয়ে মাটি খোঁড়া হতো। তারপরে এক্সকাভেটর চলে এলো। তারপর টানেল বোরিং মেশিন, একদম গর্ত করে দেবে এরকম মেশিন চলে এসছে, ঠিক আছে। তারপর হচ্ছে মডিউলার কনস্ট্রাকশন এসছে। মানে মডিউলার কনস্ট্রাকশন মানে একটার সাথে একটা জয়েন করে করে যে একটা কনস্ট্রাকশন, সেখানে কোনো মাঝখানে কোনো কিছু থাকবে না। মানে যেমন ইটের মাঝখানে যেমন দুটো ইট গাঁথনি যেমন করা হয় বিটওয়ার্ক, তখন দুটো ইটের মাঝখানে দেখবে ইয়ে গাঁথা থাকে, কি বলে, তোমার আহ, মশলা দেওয়া থাকে। তো মডিউলার কনস্ট্রাকশনে মশলা থাকে, জাস্ট জয়েন্ট করে দেওয়া হয়, নিজের থেকে ওটা জয়েন্ট থাকে। কিছু স্ক্রুড্রাইভার দিয়ে কিছু ইয়ে দিয়ে জয়েন্ট করে দেওয়া হয়, ওর নিজের থেকে জয়েন্ট থাকে, অতিরিক্ত খরচা লাগে। এছাড়া কিছু হাই রাইট কনস্ট্রাকশন টেকনিক্স আছে, যেমন কোর ওয়াল সিস্টেম। এগুলো তোমরা পড়ে রাখবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেনও আসতে পারে, এইসব নামগুলো যত নাম আজকে বলবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে সাস্টেনেবল মেথডস কিছু আছে, যেমন গ্রিন বিল্ডিং একটু আগে বলছিলাম, এনার্জি এফিশিয়েন্ট মেটেরিয়ালস, এগুলো সব কিন্তু মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজির মধ্যে পড়ে। এরপরে আসছি ওয়ার্ক এমিনেন্ট সিভিল ইঞ্জিনিয়ার্স। এইখান থেকে অনেক প্রশ্ন এসেছে যে ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কাকে বলে, এটা হচ্ছে জন স্মিটনকে ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এটাকে delete করি। হ্যাঁ। এছাড়া হচ্ছে ইসামবার্ড, কিংডম, বার্নেল,
ইনি কি করেছিলেন, ইনি প্রথম রেলওয়ে চালু করেছিলেন। রেলওয়ের যে কনসেপ্ট এই লোকটা প্রথম নিয়ে এসেছিল, ইসামবার্গ কিংডম বার্লিন। তো মেন তোমাদের যেটা কোশ্চেন আসে, জন স্মিটনটা কিন্তু প্রশ্নে এসেছে। তোমরা জন স্মিটন ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জনক, এটা মনে রাখবে। এছাড়া বাকি নামগুলো তোমরা মনে রাখতে পারো, যেমন টেলফোর্ড। টেলফোর্ড কিন্তু রোডের যে কনসেপ্ট প্রথম, টেলফোর্ড। এবং টেলফোর্ডের সঙ্গে আরো লোক ছিল, ম্যাকাডাম ছিল, রেড ইয়ে ছিল, গ্র্যাজুয়েট ছিল। তো সেগুলো লাগবে না, তোমার টেলফোর্ডের নামটাই মনে রাখবে রোডের জন্য। ঠিক আছে। আচ্ছা, তোমরা ফ্রান্সের আইফেল টাওয়ার দেখেছো? সেই আইফেল টাওয়ার কিন্তু, হ্যাঁ, গুস্টেভ বা গুস্তাভ বা গুস্টেভ যাই বলো না কেন, বাংলায় বললে গুস্তাভ বলে, অ্যাকচুয়ালি এটা গুস্টেভ হয়। গুস্টেভ আইফেল এটা এই কনসেপ্টটা নিয়ে এসেছিল টাওয়ারের, যে একটা টাওয়ার হবে। বেঞ্জামিন রাইট ক্যানেলের জন্য প্রথম ইঞ্জিনিয়ার অফ এরিক ক্যানেল, অন্যতম বিখ্যাত এরিক ক্যানেল, তার যে ইঞ্জিনিয়ার ছিল হচ্ছে বেঞ্জামিন রাইট। এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, মডার্ন স্কাই স্কাপার, যে গগনচুম্বী যে আকার, বড় বড় যে বিল্ডিং, স্কাই স্কাপার বিল্ডিং, গগনচুম্বী বিল্ডিং, তার কিন্তু তার জনক কিন্তু ফজলুর রহমান খান। তো মেনলি তোমরা এখানে জন স্মিটন, আইফেল, তারপর হচ্ছে টেলফোর্ড, এগুলো মনে রাখবে, সবকটাই মনে রাখতে হবে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি লাগিয়ে দিলাম। এছাড়া কিছু ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারের নাম এখানে দিয়ে দিয়েছে, যে তারা কি কোন কোন কনস্ট্রাকশন গুলোতে, কোন কোন স্ট্রাকচার গুলোতে তাদের কন্ট্রিবিউশন আছে। যেমন কৃষ্ণরাজ সাগরা ড্যামে এম বিশ্বেশ্বরা, এ অন্যতম একজন বড় সিভিল ইঞ্জিনিয়ার, এম বিশ্বেশ্বরা। হ্যাঁ, এছাড়া ফ্লাড প্রোটেকশন ভারতরত্ন ইত্যাদি এ পেয়েছিল। ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখবে, যেমন দিল্লি মেট্রোর জন্য হচ্ছে শ্রীধরন, শ্রীধরন, দিল্লি মেট্রোর জন্য অন্যতম মেট্রো ম্যান বলা হয় একে। এই যে দেখো লেখা আছে মেট্রো ম্যান অফ ইন্ডিয়া, শ্রীধরনকে বলা হয়। এনাদের সকলের নামগুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে মডিউল টুটা শেষ হলো, কাদের কাদের কন্ট্রিবিউশন আছে, এবং কি কি মডার্ন টেকনিক্স আছে, কি কি মডার্ন মেটেরিয়ালস আছে, এবং প্রাচীন কি মেটেরিয়ালস ইউজ হতো। হ্যাঁ, তারপরে প্রাচীন কি কি স্থাপত্য ছিল, নতুন কি কি ভালো ভালো স্থাপত্য আছে, ইম্পর্টেন্ট স্থাপত্য আছে, সেগুলো সব আমরা মডেল টুতে জানলাম। এটা কিন্তু ইতিহাসের। মডেল থ্রিটাও কিছুটা ইতিহাসের মতো। এখানে হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং ফর কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ভারত সরকার কিছু ন্যাশনাল প্ল্যানিং করেছে কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ঠিক আছে, সেগুলো আমরা এখানে জানবো। তো এখানে কিছু জায়গা, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট ট্রিটস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ন্যাশনাল প্রায়োরিটি, মানে কি, ইনফ্রাস্ট্রাকচার যে পরিকাঠামো, আগের দিন বলেছিলাম পরিকাঠামো কাকে বলে, একটা সমাজের গঠন করার জন্য যে সিস্টেমটা, সেটাকে বলছে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচারটাকে বলছে, গভর্নমেন্ট বলছে তার নিজের প্রায়োরিটি, এটা কোনো পার্সোনাল লোকের প্রায়োরিটি না। আমার ইচ্ছা হলো আমি আমার সামনের রাস্তাটাকে, হয়তো কংক্রিটের রাস্তা ছিল, একটু পিচ পিচ ঢালাই করে নিলাম, সেটা করতে পারবো না। তার জন্য আমাকে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে, বা গভর্নমেন্ট যদি সেখানে করবে বলে ঠিক করে তাহলেই করতে পারবে, আমার নিজের ইচ্ছা মতো হবে না। তাই ন্যাশনাল প্রায়োরিটি সেটা, বুঝতে পারলে? ইনফ্রাস্ট্রাকচার। A central bank is the plan. Central bank টা কি? It is the policy and investment roadmap under framework like PM গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ঠিক আছে। এটার উদ্দেশ্য কি? which aims to coordinate and streamline infrastructure works। এর উদ্দেশ্য হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কটাকে কোঅর্ডিনেট করা বা এগিয়ে নিয়ে চলা। কিসের কিসের ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক? না, রোড, রেলওয়ে, লজিস্টিক আর ইউটিলিটিস, এই চারটে ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ককে এ এগিয়ে নিয়ে যাবে। কে? না, পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার। এছাড়া এর পিছনে একটা বাজেট ইউজ হয়, সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট, আমরা সবাই জানি। ইউনিয়ন বাজেট অ্যান্ড 5 ইয়ার প্ল্যান, এটার পিছনে এই স্কিমটা এখানে কাজ করে। এবং এর কাজ হচ্ছে ক্যাপিটাল আউটলে, এর কাজটা কি? ক্যাপিটাল আউটলে ফর ইনফ্রাস্ট্রাকচার ইজ প্ল্যান টু মিট নেশনস ডেভেলপমেন্ট টার্গেট। নেশনের যে ডেভেলপমেন্ট টার্গেট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নেশনের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট টার্গেট, সেই টার্গেটটা যাতে প্রপারলি ফুলফিল হয়, তার জন্য ইউনিয়ন বাজেট এবং 5 ইয়ার মাল্টিপ্ল্যান সাহায্য করে। কাকে সাহায্য করে? না, পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের যে প্ল্যানাররা, তাদেরকে সাহায্য করে। ঠিক আছে।
এবং কিসের জন্য সাহায্য করে না, কানেক্টিভিটি, আরবান ডেভেলপমেন্ট, ওয়াটার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, এইগুলোর কাজে সাহায্য করে। এই আহ, কাজটার মধ্যে কি কি আহ, আহ, কারা কারা ইনভেস্টমেন্ট করে না, পাবলিক ইনভেস্টমেন্টও থাকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট পাবলিক বলতে কিন্তু তোমার আমার কথা বলছি না, পাবলিক বলতে এখানে গভর্নমেন্টের কথা বলছে। পাবলিক ইনভেস্টমেন্ট সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট, এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট যেমন আদানি আম্বানি এরা সবাই ইনভেস্টমেন্ট করতে পারে। এটাকে বলা হচ্ছে পিপিপিস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে যেখানে পাবলিকও ইনভেস্টমেন্ট করতে পারবে। পাবলিক ইনভেস্টমেন্ট এখানে, আচ্ছা গভর্নমেন্টকে পাবলিক কেন বলছে, কারণ গভর্নমেন্ট চালাচ্ছে কারা, পাবলিকই চালাচ্ছে। নেতা মন্ত্রীরা কিন্তু চালাচ্ছে না, গভর্নমেন্ট চলছে পাবলিকের ট্যাক্সের টাকা। তাই গভর্নমেন্ট গুলোকে পাবলিক বলা হয়। ঠিক আছে, যেমন যেমন পাবলিক বাস বলতে সরকারি বাস, পাবলিক হসপিটাল মানে সরকারি হসপিটাল, প্রাইভেট হসপিটালকে কিন্তু বোঝায় না। ঠিক আছে, এই জন্য পাবলিক কথাটা বলা হচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হচ্ছে পিপিপিস, এটা অনেক সময় কোশ্চেন এসছে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এইটুকু জানলেই হবে এখানে। এগুলো বাকি লেখাগুলো তোমরা নিজেরা দেখবে। এই যে একই জিনিস বারবার বলেছি, যে ইকোনমিক গ্রোথের জন্য, র্যাপিড আরবানাইজেশনের জন্য, পপুলেশন গ্রোথের জন্য এগুলো সব করা হয়। তারপর হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ পজিশন ভিজেভিস আদার ইন্ডাস্ট্রিজ। অন্য ইন্ডাস্ট্রি থেকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, বর্তমানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে আছে বা কোন অবস্থানে রয়েছে সেটা জানার জন্য এই পয়েন্টটা, সেটা জানতে চাওয়া হচ্ছে। 2025 সালে দেখা গেছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইন্ডিয়া ইজ ম্যাসিভ, বিপুল জায়গায় চলে গেছে 2025-এ। ঠিক আছে, এবং ইটস টোটাল স্কেল হ্যাজ বিন এস্টিমেটেড অ্যাট অ্যারাউন্ড কত, ইউএস 1.21 ট্রিলিয়ন। এটা হচ্ছে শুধু কনস্ট্রাকশনেরটা, কনস্ট্রাকশনের ডেভেলপমেন্টেরটা না, শুধু কনস্ট্রাকশনেরটা, মেনটেন্যান্স এন্ড ডেভেলপমেন্টেরটা না, শুধু তৈরি করার যে মানে কি বলবো, যে টোটাল টার্ন ওভারটা, এস্টিমেটেড টার্ন ওভারটা সেটাই বলে দিয়েছে, যে 1.221 ট্রিলিয়ন। মানে বুঝতে পারছো তো কোন জায়গাতে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি রয়েছে এবং আমরা কোন ফিল্ডে রয়েছি। অনেকে বলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি চাকরি নেই, তাহলে এটা তো অন্যতম একটা বিগেস্ট একটা ইন্ডাস্ট্রি, অন্যতম একটা বিগেস্ট ইন্ডাস্ট্রি। 1.21 ট্রিলিয়ন মানে কত তোমরা জানো? 1.21 ট্রিলিয়ন মানে হচ্ছে 12,10,000 কোটি। 12,10,000 কোটি মানে 1 কোটি, 1 কোটিতে 7টা শূন্য থাকে, সে একের জায়গায় 12,10,000 বসি, তারপরে 7টা শূন্য। ঠিক আছে, তত টাকা, মানে তত ইউএস ডলার, টাকাও না, তত ইউএস ডলারের বাজেট। সেখানে আমরা বলি যে চাকরি নেই, এইসব হাবি করতে থাকি আমরা। যারা বলে তাদেরকে এই কথাটা শুনিয়ে দেবে এরপর থেকে। যারা যদি কেউ বলে সিভিল পড়ে তো চাকরি পাবি না, এই কথাটা যদি কেউ বলে তাকে বলে দেবে যে আমি যে ইন্ডাস্ট্রির সাথে জড়িত সেটা 2025 সালে, 2025 যদি শেষ হয়ে যাচ্ছে, 2025 সালে এটা ছিল, এটার মানে কনস্ট্রাকশন প্লেসমেন্ট ছিল ইউএস 1.21 ট্রিলিয়ন ডলার ছিল। আচ্ছা, জিডিপির অনুযায়ী কোথায় আছে এই ইন্ডাস্ট্রি? ইন টার্মস অফ জিডিপি কন্ট্রিবিউশন, কনস্ট্রাকশন ব্রডলি ইনক্লুডিং বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার, এখানে কনস্ট্রাকশন বলতে বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকচার দুটোকেই বোঝাচ্ছে। তো সেইটা হচ্ছে পুরো টোটাল ইন্ডিয়ার জিডিপির 8 to 9% অফ টোটাল ইন্ডিয়াস জিডিপি। দেখো কত বড়, কতটা জায়গা জুড়ে রয়েছে, বুঝতে পারছো? 8 to 9% মানে কতটা জায়গা জুড়ে আছে। অনেক ইন্ডাস্ট্রি আছে, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি দেখবে তোমরা, হিসাব করবে তোমরা, ইন্টারনেটে খুঁজবে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি, বা আমি কোনো ইন্ডাস্ট্রিকে ছোট করছি না, বাট যে কোনো একটা ইন্ডাস্ট্রির নাম দিয়ে দেবে, তারা ইন্ডিয়া টোটাল জিডিপির কত পার্সেন্ট জুড়ে আছে, দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। দ্য ইন্ডাস্ট্রি ইজ অলসো এ মেজর এমপ্লয়ার, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অন্যতম মেজর এমপ্লয়ার। দেখতে পাচ্ছ, অ্যারাউন্ড 71 মিলিয়ন পিপল এমপ্লয়েড 2023-এর ডেটা অনুযায়ী। ঠিক আছে, তো এইগুলো তোমরা মনে রাখবে। এগুলো মেন জায়গাগুলো আমি বলে দিলাম। বিগ জিডিপি, ঠিক আছে, জিডিপিটা অনেক বড়, এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ ম্যাসিভ, এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। এবং কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ইজ পিলার অফ ইন্ডিয়াস ইকোনমি।
ভারতবর্ষের অর্থনীতির একটা পিলার, অন্যতম স্তম্ভ হচ্ছে এটা, কারণ এটা একটা বিগ জিডিপি শেয়ার আছে। ঠিক আছে। এমপ্লয়মেন্ট ভাস্ট আছে, দুটো জায়গা বললাম, জিডিপি আর এমপ্লয়মেন্ট, এই দুটো কিন্তু প্রচন্ড পরিমাণে আছে। এবং গ্রোথটাও মানে এনেবেলিং, প্রচুর গ্রোথ রয়েছে ইন্ডাস্ট্রি, প্রতিনিয়ত এর গ্রোথ বাড়ছে। ঠিক আছে। আর এর সোসিও ইকোনমিক যে ইম্প্যাক্টটা সেটাও কিন্তু খুবই বেশি, ম্যানুফ্যাকচারিং অর সার্ভিস সেক্টর ইন্ডাস্ট্রি তুলনায় অনেক বেশি, লার্জার দ্যান ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টর। ম্যানুফ্যাকচারিং মানে যারা তৈরি করছে, প্রোডাকশন ফ্যাক্টরি, তাদের থেকে কিন্তু কনস্ট্রাকশনের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি এবং অনেক ফাস্টলি তারা গ্রো করছে। এবং সার্ভিস সেক্টর মানে এই যে খাবার সার্ভিস দিচ্ছে বা যে কোনো ধরনের সার্ভিস, এই যে বিনোদন জগৎ বলো, এগুলোর থেকে অনেক বেশি বেটার জায়গায় রয়েছে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এবং রিসেন্ট কারেন্ট বাজেটস অ্যান্ড আউটলেটস ফর ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক, কিছু কারেন্ট বাজেট সম্বন্ধে এখানে বলা হয়েছে যে ইন দ্য ইউনিয়ন বাজেট 2025-26, দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আউটলে ফর ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ বিন সেট অ্যাজ ₹1.21 লাখ crore। এবছর ইন্ডিয়ার কনস্ট্রাকশনের জন্য 11.21 লাখ কোটি, মানে সাদা পাঁচে 12টা শূন্য, 11.21-এর পরে সেটা ইউজ করা হয়েছে। ঠিক আছে। This outlay corresponds to approximately 3.1% of India's GDP. এই শুধুমাত্র এইটুকুই, মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবছর যেটা করা হচ্ছে, ইনভেস্টমেন্ট টুকুই হচ্ছে 3.1% অফ ইন্ডিয়াস জিডিপি। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে, শুধু তোমাদের বেশি ডেপথে ঢুকতে হবে না, যে পয়েন্টগুলো যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি সেগুলোই তোমরা মনে রাখবে। এই যে জিডিপিতে যে জায়গাগুলো রয়েছে, কি সেক্টর গুলো হচ্ছে ট্রান্সপোর্ট, আরবান ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটিস এটসেট্রা। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে, একটু মনে রাখার চেষ্টা করো। Why, broader context of why big infrastructure plans are needed? কেন এই এত বড় ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান, এই ইনফ্রাস্ট্রাকচার করার জন্য প্ল্যানটা কেন দরকার পড়ে? ইন্ডিয়াস র্যাপিড আরবানাইজেশন, পপুলেশন গ্রোথ অ্যান্ড ইকোনমিক এক্সপেনশন ডিমান্ড ইমপ্রুভ রোড। কিছু ইমপ্রুভ রোড তৈরি করতে হবে, ট্রান্সপোর্টটাকে ইমপ্রুভ, ট্রান্সপোর্ট, হাউজিং, এগুলোর ইমপ্রুভের জন্য আমাদের মেনলি এই প্ল্যানিংটা করতে হয়। টু সাপোর্ট দিস ইনফ্রাস্ট্রাকচার মাস্ট কিপ আপ, হেন্স লার্জ স্কেল ন্যাশনাল প্ল্যানিং ইজ নিডেড। মোট কথা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং কেন লাগবে না, ক্রমাগত উন্নতির জন্য, ইমপ্রুভ রোডস এর জন্য, ইমপ্রুভ ট্রান্সপোর্টেশন সিস্টেমের জন্য, ইমপ্রুভ হাউজিং এর জন্য। আমরা আজকে যতটা ভালো আছি, কালকে যেন এর থেকে আরো বেটার ফেসিলিটি নিয়ে বেঁচে থাকি, সেটার জন্য। পাতি কথা একদম সোজা বাংলায় বললে। এবং তার জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ লাগে, ট্রেড লাগে, ট্রেড মানে ব্যবসা বাণিজ্য লাগে, আর সার্ভিসেস লাগে। সেগুলো সবই ন্যাশনাল মানে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানের মধ্যেই পড়ছে। একটা, এরপরে 6 নম্বর পয়েন্টে চলে যাচ্ছে। 5 নম্বর পয়েন্টটা তোমরা দেখে নেবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, যে সিভিল ইঞ্জিনিয়ারের কাছে এই ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানের মিনিংটা কি। এটা আমি অলরেডি বললাম আগেরটাতে, একই ব্যাপার, একই কোশ্চেন অলমোস্ট। ডেভেলপ এ স্ট্র্যাটেজিক প্ল্যান ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান একটা তৈরি করতে বলেছে। তো আমি একটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়েছি 2026 থেকে 2036 জন্য, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইনফ্রাস্ট্রাকচার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান কিভাবে তৈরি করা যেতে পারে। সেখানে এটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি, তোমরা তোমাদের মতো করে বানাতে পারো। তো সেখানে যদি তোমরা খেয়াল করো, দেখবে আমি কতগুলো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রোড আর হাইওয়ের জন্য কি কি স্ট্র্যাটেজিক প্ল্যান হতে পারে এই 10 বছরের জন্য, 2026 থেকে 36-এর মধ্যে। রোড হাইওয়ের জন্য, রেলের জন্য, ফ্লাইট করিডোর, মডেল ট্রান্সপোর্টের জন্য কি কি স্ট্র্যাটেজিক প্ল্যান হতে পারে, এয়ারপোর্টস এর জন্য কি কি স্ট্র্যাটেজিক প্ল্যান হতে পারে। ঠিক আছে। পোর্ট মানে বন্দর, যে জাহাজের বন্দর, কোস্টাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য কি কি স্ট্র্যাটেজিক প্ল্যান হতে পারে। আরবান ইনফ্রাস্ট্রাকচারের জন্য মানে হচ্ছে শহরের জন্য, নর্মাল থাকার যে শহর, এবং স্মার্ট সিটিজ এর জন্য এবং ইউটিলিটিস এর জন্য কি কি স্ট্র্যাটেজিক প্ল্যান হতে পারে আগামী 10 বছর। স্ট্র্যাটেজিক প্ল্যান বলতে আগামী 10 বছর কি কি উন্নতি করবো আমি, এই সেক্টর গুলোতে কি কি উন্নতি করতে চাই। এছাড়া ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রিয়াল করিডোরস, ইকোনমিক জোনস, লজিস্টিক হাবস মানে এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো দেখছো, এগুলোর যে যেখান থেকে তোমাদের কাছে ডেলিভারি গুলো আসে, সেগুলোকে লজিস্টিক হাব বলে। সেগুলো থেকে কি উন্নতি করবো। সাস্টেনেবল এবং গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কি উন্নতি করবো। ঠিক আছে। এগুলো সব, এই গ্রিন ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাটা তোমরা পড়বে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যে প্রমোট রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন,
এখানে সোলার এনার্জি, হাইড্রো এনার্জি এবং উইন্ড এনার্জি তিনটেকে মিক্সচার করে একটা রিনিউয়েবল এনার্জি ইউজ করা হয়, এবং সেখানে এনার্জি, ওয়াটার এবং ইনফ্রাস্ট্রাকচার কাপলিং ইউজ করা হয়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে এবং সেটাকে আরো বেশি করে প্রমোট করবে গ্রিন ইনফ্রাস্ট্রাকচারে। এবার গ্রিন কনস্ট্রাকশন মেটেরিয়াল ইউজ করব, ইকো ফ্রেন্ডলি ডিজাইন ইউজ করব এবং ক্লাইমেট রেজিলেন্ট রেজিলিয়েন্ট প্ল্যানিং ইউজ করব। এছাড়া কিছু ডিজিটাল প্ল্যানিং আমি ইউজ করব, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের কিছু উন্নতি আমি করব, সেই উন্নতিটাও আমি করব। মানে এগুলো আমি আমার মতো করে সাজিয়েছি, তোমরা চাইলে তোমার মতো করে সাজাতে পারো। তো তোমাদের কাছে কোনো কনসেপ্ট না থাকলে তোমরা আমার কনসেপ্টটা নিতে পারো চাইলে। এগুলো হচ্ছে এগুলো এগুলো যার যার নিজের ব্যাপার, এগুলো ব্যক্তিগত ব্যাপার, কার কিরকম ভাবনা চিন্তা। আমি আমার ভাবনা চিন্তা অনুযায়ী এটা বানিয়েছি এই ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে লাস্ট ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার। মানে রিজিওনাল ডেভেলপমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে পাড়া পাড়া মানে ছোট ছোট এরিয়া বেশি বিশেষে সেখানেও কিছু কিছু আমি উন্নতি সাধন করব এবং সেখানে কিছু ডেভেলপমেন্ট করব। সেগুলো কি কি করব সেগুলো সব এখানে লিখে দিয়েছি। এটা তোমাদের মানে জাস্ট দেখবে, তোমরা এটা ডিটেলসে পড়ার দরকার নেই। এই লাস্ট যে 6 নম্বর কোশ্চেনটা, এটা just তোমরা দেখবে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিজেদের মতো করে একটা বানানোর চেষ্টা করবে, কারণ এটার উপর আমি অ্যাসাইনমেন্টও দিতে পারি। তাই জন্য আমি অ্যাসাইনমেন্ট যেহেতু দেবো, তাই আমি ডিটেলসে এটা বললাম না, এটা তোমাদের নিজেদের পড়ার জন্য আমি দিলাম। কিছুই না, আগামী 10 বছরে আমি কি কি উন্নতি করবো একটা এরিয়ার, সেটাই তোমার কাছে জানতে চাওয়া হতে পারে, তোমরা নিজেরা করবে। তো আজকের ক্লাসটা এইটুকুই, এখানে মডিউল 2 এবং 3 কমপ্লিট হলো। থ্যাংক ইউ। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করতে পারো, এই ভিডিওর কমেন্টেও জিজ্ঞেস করতে পারো, বা হোয়াটসঅ্যাপেও বা থ্রু কলেও আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।